আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমান। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ 17 ফেব্রুয়ারি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদি শেহবাজ। তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব। ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই জোহরার পাশে তারেক রহমান। যশোরে বিএনপি নেতার 2 বাসে আগুন। চোর বাটপার সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান। আইনের শাসন সবার জন্য সমান হতে হবে, জামাত আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে সড়কে চলছে মোটরসাইকেল, খুলেছে শপিং মলও। বিশৃঙ্খলা করায় নিজ দলের 5 কর্মীকে পুলিশে দিলেন বিএনপি এমপি। গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায় তারেক রহমান আগামীকাল রোববার সন্ধ্যা 7টায় ডাক্তার শফিকুর রহমান ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। এ সূত্র আরও জানায়, ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছেন তারেক রহমান। এই 2 নেতার বাসায় যাওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বয়ে আনবে। দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি এক অন্তর্ভুক্তিমূলক ও সমঝোতামূলক রাজনীতির পথ দেখাচ্ছেন। জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসা, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারেক রহমানের উদ্দেশ্যে খালেদ মহিউদ্দিনের প্রশ্ন ছিল, অভয় দিলে জানতে চাই, নির্বাচনে আপনার দল যে 200-র বেশি আসন, বিএনপি 209 ও শরিকরা 3টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এতগুলো আসন পেতে আপনাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা? জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আর যে কোনো ভালো কাজ, ভালো লক্ষ্য অর্জন করতে গেলে তো কষ্ট তো করতে হয়। এর আগের সংবাদ সম্মেলনের শুরুতে ইংরেজিতে বক্তব্য পাঠ করেন তারেক রহমান, তারপর বক্তব্য দেন বাংলা ভাষায়। এরপর তিনি দেশি বিদেশি অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার এই গেজেট প্রকাশ করা হয়। এখন চলছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি। কবে নাগাদ শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলা। এদিকে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা 16 কিংবা 17 ফেব্রুয়ারির মধ্যে হবে, এরপরে যাবে না। শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, শপথ প্রস্তুতির কাজ গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসি বাংলার। ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাতে ইসলামী। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি ও দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শার্লি বোচোয়ে তার বার্তায় বাংলাদেশের জনগণকে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি আন্তরিকভাবে প্রশংসা করি। বাংলাদেশ ও এর গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং পরবর্তী ধাপে সমর্থন যোগাতে কমনওয়েলথের যে অঙ্গীকার সেটি আমি আবারও পুনঃনিশ্চিত করছি। বিশেষ করে দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। যশোরে এক বিএনপি নেতার পার্কিং করা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে যশোর শহরতলির বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় গাড়ি দুটিতে আগুন দেওয়া হয়। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, অপর গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস মালিক আবু বক্কর সিদ্দিক বেলাল নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য। আবু বক্কর জানান, বাস দুটি যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে পরিচালনা করে। ২ মাস হলো টেন্ডার না হওয়ায় তিনি বাস দুটি মেহগনিতলায় রেখে দেন। শুক্রবার রাত ১টার দিকে তিনি জানতে পারেন পার্কিং করা তার বাসে কে বা কারা আগুন দিয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি বাসে আগুন জ্বলছে। পাশে রাখা অপর বাসটি তিনি সে সময় দ্রুত সরিয়ে নেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে ধানে শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুখলেসুর মুমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শনে যায়। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং তার সন্তানদের পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে। এ সময় মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁও ১ আসনে দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী জয়ের পর যখন নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন, তখন ব্যতিক্রমী বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। তিনি বিজয়ের এই মুহূর্তে দলের ভাবমূর্তি রক্ষা এবং ক্ষমতার অপব্যবহার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের ফলেই এই রাজনৈতিক সাফল্য এসেছে। তিনি এই বিজয়কে আল্লাহর ইচ্ছা ও মানুষের শক্তির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তবে বিজয়ের আনন্দে আত্মতুষ্ট না হওয়ার আহ্বান জানিয়ে তিনি কঠোর ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, দলের আশেপাশে যেন কোনো চোর, বাটপার, সুবিধাবাদী বা চরিত্রহীন ব্যক্তি ফিরতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে। তার মতে এই অর্জন ধরে রাখতে হলে দলের নৈতিক অবস্থান ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে সেখানে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের শাসন সবার জন্য সমান হতে হবে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। পাঠকদের জন্য জামাত আমিরের পুরো পোস্টটি হুবহু দেয়া হলো। প্রিয় দেশবাসী, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফলকে স্বীকৃতি দেই এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় ভোটের ফলাফল একটি আরো গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে। আমরা আশা করি নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন সম্মত রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, এটি একটি আমানত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা কাটিয়ে সড়কে মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেলের উপর সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে শহরের বিপণী বিতানগুলো খুলেছে। শনিবার প্রথম প্রহরে রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়। ফলে সারা দেশে যানবাহনের চলাচল উপর আর কোনো বাধা থাকলো না। শনিবার সকালে রাজধানীর রামপুরা, হাতির ঝিল, কারওয়ান বাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে সড়কে মোটরসাইকেল থেকে শুরু করে বাস, প্রাইভেট কার, সিএনজি, পিকআপ সহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা শহরের সাধারণ দিনগুলোর তুলনায় অনেক কম। চাঁদপুর ৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় নিজের দলের ৫ জন কর্মীকে পুলিশের সোপর্দ করেছেন। শুক্রবার রাতে পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালির নেতৃত্বে ৫ নেতাকর্মীকে মডেল থানায় হেফাজতে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে রয়েছে শহরের ওয়ালেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মুবারক হোসেন ব্যাপারী জনি, গাজী, মনির ও ফাহিম।
তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশ যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত ও আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। দীর্ঘ প্রায় 4 বছর বন্ধের পর গম রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। শুক্রবার প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার নতুন এই নির্দেশনা জারি করে। এরই মধ্যে আমদানিকারকরা গম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এতে করে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর আশা করছেন বন্দরের আমদানিকারকরা। এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত 2022 সালের 13 মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার। হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, শুক্রবার ভারত সরকার গম রফতানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে। বর্তমানে ইউক্রেন রাশিয়া থেকে যে গম আমদানি হচ্ছে সেগুলোর দাম কিছুটা কম রয়েছে। সেই তুলনায় ভারতের বাজারে বর্তমানে গমের মূল্য কিছুটা বেশি রয়েছে। এতে করে বর্তমানে ভারত থেকে গম আমদানির সম্ভাবনা নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।